রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশে দুর্নীতির বিস্তার কমেনি। থামেনি অর্থ পাচার এবং দুর্নীতিগ্রস্ত দেশের শীর্ষ তালিকায় এখনও নাম রয়েছে বাংলাদেশের। টিআইবি নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের পরও দুদক প্রভাবমুক্ত হয়নি। সরকারের ভেতরে অনিয়ম দুর্নীতির তদন্ত না করাও দুদকের ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করে। তবে দুদক চেয়ারম্যান জানান, চাপ মুক্তভাবে তারা এখনও কাজ করতে পারছেন। দর্শকের বিষয়ে বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আদিত্য আরাফাত। আদিত্য, আপনি দীর্ঘদিন ধরে দুর্নীতি বিরোধী প্রতিবেদন করছেন, একই সঙ্গে দুর্নীতি এবং সুশাসন নিয়েও লেখালেখি করছেন। দুর্নীতি প্রতিরোধের জন্য তো দমনের জন্য রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠান দুদক রয়েছে, তারা বলছে তারা স্বাধীন, তাহলে দুর্নীতি কমছে না কেন? দুর্নীতি না কমার আসলে আপনার যে প্রশ্নটি, এটি আসলে একেবারে অল্প সময়ের মধ্যে এক কথায় মানে দেওয়াও সম্ভব নয়। তবে যেটি আমি বলতে চাই, আমাদের প্রতিবেদনেও বলেছি যে স্বাধীনতার পর থেকে যেটি বলেছি যে রাজা যায় রাজা আসে, কিন্তু বাংলাদেশের যে দুর্নীতির অবস্থা, শীর্ষ দুর্নীতির দেশগুলোর তালিকায় বাংলাদেশের নাম এখনও রয়ে গেছে। এখানে অনেকগুলো বিষয় থাকে। সেখানে যেহেতু আমি দুর্নীতি দমন কমিশন সেক্টর এবং দুর্নীতি বিরোধী প্রতিবেদন করছি দীর্ঘদিন ধরে, সেই জায়গা থেকে যেটি দেখি আসলে আইনিভাবে এখানে দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী বলা হলেও সেখানে এবং স্বাধীনতা দেয়া হলেও সব ক্ষেত্রে আসলে সেটি আমরা দেখতে পাই না। আপনি যদি দেখেন দুর্নীতি দমন কমিশনের একেবারে শুরু থেকে এই পর্যন্ত, যখন যে সরকার ক্ষমতায় থাকে তখন সেই সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রী বলি, এমপি বলি বা দায়িত্বরত বা প্রভাবশালী যারা থাকে তাদের বিরুদ্ধে তখন দুর্নীতি দমন কমিশনের দৃশ্যমান কোনো অনুসন্ধান বা তদন্ত আমরা দেখতে পাই না। দু একটি বিক্ষিপ্ত ঘটনার বাইরে আমরা তখন দেখতে পাই না। কিন্তু যখন ক্ষমতার পালাবদল হয় তারপর থেকে আমরা দেখতে পাই যে দুর্নীতি দমন কমিশন এবং দুর্নীতি দমন কমিশনের মতো এরকম যেসব প্রতিষ্ঠান, তদন্তকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে যাদেরকে দুর্নীতির বিরুদ্ধে রাষ্ট্রীয় ম্যান্ডেট দেয়া হয়েছে ব্যবস্থা নেওয়ার জন্য, সেসব প্রতিষ্ঠানকে আমরা তখন দেখতে পাই যখন ক্ষমতার পালাবদল হয়। পালাবদলের পর তখন আগের যারা ক্ষমতায় থাকে তাদের বিষয়ে অনুসন্ধান, তদন্ত এবং আইনিভাবে পদক্ষেপ নেন। এটি যে এখনকার বর্তমান অবস্থা তা নয়, এটি আমরা দুর্নীতি দমন কমিশনের শুরু থেকে এই পর্যন্ত এবং দুর্নীতি দমন ব্যুরো যখন ছিল, যখন এটি স্বাধীন কমিশন গঠন হয়নি তখন থেকে আমরা দেখে আসছি এবং পরবর্তীতে আইনিভাবে দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা দেওয়া হয়েছে। কিন্তু তবুও আমরা দেখতে পাচ্ছি যে একটি ওই সিস্টেমেই চলছে। যখন ক্ষমতার পালাবদল হয় তখন আগে যারা ক্ষমতায় ছিল তাদের নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। দুর্নীতি নিয়ে ব্যবস্থা নেওয়া হয়, যদিও দুর্নীতি দমন কমিশন এবং আমাদের কাছেও তথ্য প্রমাণ দেখা যায় যে যাদের বিরুদ্ধে দুদক ব্যবস্থা নিচ্ছে তাদের বিষয়ে আসলেই দুর্নীতির যথেষ্ট তথ্য প্রমাণ থাকে। তো এভাবে আসলে দুদক চলছে। এর বিষয়ে আমরা যেটি মোটা দাগে আমি বলতে পারি সেটি হচ্ছে যে এখানে আমরা একেবারে স্বাধীনতার পর থেকে আমরা দেখতে পাই যে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী যেসব ইশতেহার রয়েছে সেখানে আমরা দেখতে পাই যে দুর্নীতির বিরুদ্ধে নানা কথা, নানা প্রতিশ্রুতি, নানা বলি রয়েছে, কিন্তু শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে তাদের যে প্রতিশ্রুতি থাকে, দুর্নীতির বিষয়ে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়ে থাকে, কিন্তু সে বিষয়ে আসলে কথার সাথে কাজের একটা বিস্তর ফারাক থেকে যায়, সেই ফারাকের প্রতিফলনটা আমরা দেখতে পাই। আরেকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, সেটা হচ্ছে দুর্নীতি সূচকে বাংলাদেশ কিন্তু গত 2 দশক ধরে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর শীর্ষ তালিকায় কিন্তু আছে। আসলে আপনার পর্যবেক্ষণ কি, কেন এই অবস্থা, কি মনে হয়? এখানে আসলে সূচকের তালিকায় আছে। আপনি জানেন যে 1995 সাল থেকে বৈশ্বিকভাবে অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, জার্মানের যে বার্লিন ভিত্তিক সংস্থা, সেটি 1995 সাল থেকে দুর্নীতির সূচক প্রকাশ করছে এবং 2001 সাল থেকে এটি বাংলাদেশ অন্তর্ভুক্ত হয় এবং এরপর থেকে টানা 5 বার বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল, অর্থাৎ শীর্ষ অবস্থানে ছিল। এবং এর পরের সময়গুলোতেও যে বাংলাদেশ খুব ভালো অবস্থানে ছিল তা নয়। এই পর্যন্ত 2024 সাল পর্যন্ত বাংলাদেশ শীর্ষ যেসব দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় নাম ছিল, সেই সব দেশের তালিকায় নাম ছিল। যেটি আসলে কেন রয়েছে, এর অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই দুদক যদি ব্যবস্থাও নেওয়া হয়, অনুসন্ধান তদন্ত করে অভিযোগপত্র আদালতেও যখন এটি আইনিভাবে ব্যবস্থা নেওয়া হয়, যখন আমরা দেখতে পাই যে ক্ষমতার পালাবদলের সাথে তখন এই যে দুর্নীতির বিরুদ্ধে যাদের বিষয়ে দুর্নীতি দমন কমিশন বা এনবিআর সহ এইসব প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলো তখন এই দুর্নীতির বিষয়ে যাদের বিষয়ে যে
আইনি কার্যক্রম চলমান রাখার কথা, সেই কার্যক্রমগুলো আমরা দেখতে পাই না। অনেক ক্ষেত্রে তারা আপিলের দিকেও যান না। এটি আমরা শুধুমাত্র এখনকার সিচুয়েশনের কথা বলছি না, সবসময় আমরা এটি দেখতে পাই। এবং কি আপনাকে যদি বলতে চাই, সেটি হচ্ছে যে দুর্নীতি করে তো আসলে অনেকের মধ্যে ধারণা হয়ে যায় যে কয়েক বছর জেল খাটতে হয়। দুর্নীতি করে শেষ পর্যন্ত তো আসলে কারো ফাঁসি হয়েছে বা মৃত্যুদণ্ড হয়েছে এমন মানে কোনো নজির আসলে দৃষ্টান্তমূলক শাস্তি থাকে না না। হওয়ার কারণে হয়তো সেটা দৃষ্টান্তমূলক লাগামটা শাস্তি না টানা হওয়ার যাচ্ছে না। কারণে আসলে আদিত্য আরাফাত, দুর্নীতির ধন্যবাদ লাগামটা আজকে টানা আপনাকে যাচ্ছে না। নির্বাচিত সংবাদের যুক্ত হয়ে আপনার পর্যবেক্ষণটা তুলে ধরার জন্য।